প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাদের কোন বিষয়ের উপর তোমাদের ভিডিওর প্রয়োজন আছে, তাহলে আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখনও বন্ধু যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কর্ণাটক। শিব সমুদ্রম জলপ্রপাত কর্ণাটক রাজ্যে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। শিব সমুদ্রম জলপ্রপাতটি ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। এটি কাবেরী নদীর উপর অবস্থিত এবং দুটি প্রধান জলপ্রপাত গগন চুক্কি ও ভর চুক্কিতে বিভক্ত। এটি কিন্তু কাবেরী নদীর ওপর গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ফিমার। মানবদেহের দীর্ঘতম অস্থির নাম ফিমার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ফিমার হলো মানবদেহের সবচেয়ে বড় অস্থি। এটি মানবদেহের বৃহত্তম, দীর্ঘতম এবং শক্তিশালী অস্থি। এটি কিন্তু মানবদেহের বৃহত্তম, দীর্ঘতম এবং শক্তিশালী অস্থি। ফিমার প্রখর থেকে নিতম্ব পর্যন্ত সঞ্চালিত হয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনকে হরমোন রূপে গণ্য করা হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভিটামিন ডিকে। ভিটামিন ডিকে হরমোন রূপে গণ্য করা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভিটামিন ডিকে হরমোন বলা হয়। এটি শরীরের হরমোনের মতো কাজ করে এবং ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ এবং হাড়ের স্বাস্থ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ করে এবং হাড়ের স্বাস্থ্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্যালোকের সংস্পর্শে আসার পর আমাদের ত্বক ভিটামিন ডি তৈরি করে, যা শরীরের ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে। ভিটামিন ডি শুধু ভিটামিনই নয়, বরং এটি একটি হরমোন যা শরীরের বিভিন্ন কাজে লাগে। এটি হাড়ের গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সহ বিভিন্ন শরীরভিত্তিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সাভারি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উড়িষ্যা। সাভারি উড়িষ্যা রাজ্যের আঞ্চলিক নৃত্য। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। সাভারি নৃত্য উড়িষ্যা রাজ্যের একটি আঞ্চলিক নৃত্য। এটি উড়িষ্যার লোকনৃত্যের একটি অংশ এবং এটি রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাজঘাট কার সমাধিস্থল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। এরকম সমাধিস্থল কিন্তু বহুবার অনেক পরীক্ষায় এসছে। তাই এখানে 5 নম্বর প্রশ্ন, রাজঘাট কার সমাধিস্থল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মহাত্মা গান্ধী। রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধিস্থল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রাজঘাট হলো মহাত্মা গান্ধীর সমাধিস্থল। এটি ভারতের দিল্লিতে অবস্থিত। এটি কোথায়? ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ। 1948 সালে 31শে জানুয়ারি গান্ধীজিকে এখানে দাহ করা হয়েছিল এবং তার সমাধিস্থল চিহ্নিত করার জন্য একটি কালো মার্বেল মঞ্চে তৈরি করা হয়েছিল। মঞ্চের পাশে একটি চিরন্তন শিখা প্রজ্বলিত থাকে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কুড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি,
ট্যাকটিক চলন। কুড়ি থেকে ফুল ফোটা ট্যাকটিক চলন, এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। কুড়ি থেকে ফুল ফোটা হলো উদ্ভিদের একটি বৃদ্ধিজনিত চলন বা ট্যাকটিক চলন। এটিকে ফটোনেস্টি বা থার্মোনেস্টিও বলা যেতে পারে, যা আলো বা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। কুড়ি সাধারণত দিনের বেলায় ফোটে এবং রাতে বন্ধ হয়ে যায়, আবার কিছু ফুল আছে যা রাতে ফোটে এবং দিনে বন্ধ হয়ে যায়। এটি মূলত উদ্ভিদের অভ্যন্তরীণ হরমোন এবং পরিবেশগত কারণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বিদ্রোহী নাটক কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নীলদর্পণ। ভারতের প্রথম বিদ্রোহী নাটক নীলদর্পণ। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের প্রথম বিদ্রোহী নাটক হলো দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ। এটি 1859 সালে রচিত হয়েছিল এবং নীল বিদ্রোহের পটভূমিতে লেখা হয়েছিল। এই নাটকে নীলকর সাহেবদের অত্যাচার ও নিপীড়নের চিত্র তুলে ধরা হয়েছে, যা তৎকালীন সমাজের একটি গুরুত্বপূর্ণ দলিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে প্রদান করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সুভাষচন্দ্র বোস। মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি প্রদান করেন সুভাষচন্দ্র বোস। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। 1944 সালে 6 জুলাই সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ রেডিওতে দেওয়া এক ভাষণে তিনি গান্ধীজিকে এই সম্মানজনক উপাধি দেন। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। 1843 সালের 16ই আগস্ট এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী পত্রিকা ছিল তত্ত্ববোধিনী সভার মুখপত্র, যা ব্রাহ্ম ধর্মের প্রচার এবং সবার সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষার জন্য প্রকাশিত হয়। অ্যাকর্ডিং টু স্টেট একাডেমি, অক্ষয় কুমার দত্ত এই পত্রিকার মাধ্যমে সমাজ সংস্কার ও যুক্তি চিন্তাধারার প্রসার ঘটান। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দাদাভাই নৌরোজি। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরোজি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। দাদাভাই নৌরোজি 1866 সালে, কত সালে? 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তিনি লন্ডনে ভারতীয় সদস্য এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সাথে এটি প্রতিষ্ঠা করেন। এটি লন্ডন ইন্ডিয়ান সোসাইটি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। সমিতির পিছনের উদ্দেশ্য ছিল ভারত সম্পর্কে বিষয় ও ধারণা নিয়ে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা এবং সরকারের কাছে ভারতীয়দের প্রতিনিধিত্ব করা। দাদাভাই নৌরোজি 2রা মে 1867 সালে সমিতিতে প্রথম বক্তৃতা দেন। তিনি কিন্তু 2রা মে 1867 সালে সমিতিতে প্রথম বক্তৃতা দেন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন লর্ড লিভেডেন কিন্তু প্রথম সভাপতি ছিলেন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1949 সালে ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে অন্তর্ভুক্ত করে এবং ব্রিটেন, ভারত এবং পাকিস্তান অ্যাসোসিয়েশনে পরিণত হয়। 1966 সালে এটি প্রাক্তন ইন্ডিয়া সোসাইটি, বর্তমানে রয়্যাল ইন্ডিয়া, পাকিস্তান এবং সিলন সোসাইটির সাথে একত্রিত হয়ে ভারত, পাকিস্তান এবং সিলনের মধ্যে রয়্যাল সোসাইটি গড়ে ওঠে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা নতুন যারা আমাদের চ্যানেলটি এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে
হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং যারা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং আমরা যাতে আরও বর্তমানে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাই তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।